আরে আমার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, মোড়টাতে না এত সুন্দর গুড় পেলাম, অনেক মজার মজার পিঠা বানিয়েছে, তোর যেগুলো পছন্দ ছিল। বাচ্চারা খাবে, আমরা গল্প করব, চলে আয়। আপু, দুলাভাই সিঙ্গাপুর থেকে কবে আসছে? ও তো আগামী পরশু আসবে। ঠিক আছে, আমি তাহিরকে সঙ্গে নিয়ে চলে আসবো। তাহসিন কোথায়? ওকে নিয়ে আসিস? কিন্তু তাসিন তো ফেরে অনেক রাত করে, তুই ওকে একটা ফোন দে, আরে তোকে আর না করতে পারবে না। ঠিক আছে, আমি তাহসিনকে ফোন করব। ও তো ব্যবসা নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে, ওদিকে একটু খেয়াল রাখিস। হ্যাঁ তা ঠিক, কিন্তু একটা সময় আসে সন্তানদের দিকে খেয়াল রাখার আর সুযোগ থাকে না। আপু, একটা কথা বলি, কিছু মনে করবে না। বাচ্চারা যত বড়ই হোক না কেন, মায়ের আঁচলের তলা থেকে তাদের বের হতে দিতে হয় না। হ্যাঁ আমি তো চাই সারাক্ষণ ওর পিছন পিছন থাকি, কিন্তু সে আমাকে সময় দিলে তো বল। সারাক্ষণ দৌড়াদৌড়ি কাজ নিয়ে যে ব্যস্ত, উফ, এখন আমি ওকে ছেড়ে দিয়েছি, নিজের মতন করে চলছে ফিরছে, খাচ্ছে দাচ্ছে, আমি আর অত খোঁজ নেই না তার। আচ্ছা আপু, আমি এখন রাখছি। তাহসিনকে আমি একটা ফোন করে নিই, তোমার সাথে আবার কথা বলবো। আচ্ছা স্যার, জি, প্রজেক্টের ব্যাপারে আপনার সাথে একটু শেয়ার করতাম। জি বলেন। আমাদের প্রজেক্ট পারফরমেন্স অনেক ভালো, আমরা এই বছর নাম্বার 1 ব্র্যান্ড হিসেবে সুনাম অর্জন করেছি। মিস্টার মনির, আই থিঙ্ক ইউ আর গোয়িং টোটালি রং। কারণ মার্কেটে আপনার প্রেজেন্স জানানো মানে কিন্তু ব্র্যান্ড ক্রিয়েট করা না, এটা জাস্ট ব্র্যান্ড ক্রিয়েট করার একটা প্রিলিমিনারি স্টেজ। আপনি দেখেন পার্শ্ববর্তী রাষ্ট্রের ব্রোথিংয়ের চেয়ে আমার ব্রোথিংয়ের রিপোর্ট স্যার আপনার কাছে আছে। আমি দেখতে পাচ্ছি এটা। এটা তো আমরা অনেক সাফল্য অর্জন করেছি, আমরা গ্লোবালের চিন্তা করেই অ্যাডভান্স হচ্ছি। সেটা ঠিক আছে, কিন্তু আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি আমাদের ব্র্যান্ডটাকে গ্লোবালে নিয়ে যেতে, তাই না? তো আমরা যদি এখন বাংলাদেশেই কম্পিট করতে যাই, তাহলে আমরা গ্লোবালে কবে যাব? হ্যালো। হ্যালো তাহসিন, কেমন আছিস? এই তো ব্যস্ততা নিয়ে আছি, এখনও একটা মিটিং করছি। ও তাহলে আজ আর বেশি কথা বলবো না, শুন, সন্ধ্যায় বাসায় চলে আসিস। হ্যাঁ খালা, সন্ধ্যায়ও আমার একটা মিটিং আছে, খুব ইম্পর্টেন্ট। আহা তাহসিন, আমি পিঠা বানিয়েছি, সবাই আসবে খাবে, প্লিজ বেটা চলে আসিস। ঠিক আছে খালা, আসবো। আপু ফ্লেভারটা ঠিক আছে না? খোপাটা না ঠিক হয়নি, আমি ভাবলাম কি একটা বৈশাখে বৈশাখে ভাবানি পিঠা উৎসব হচ্ছে বাসায়। তাহসিন, তুমি পিঠা খাচ্ছ না কেন? না না খাও। হ্যাঁ আমরা পিঠা নিয়ে একটা সেলফি তুলি। হ্যাঁ সেটা বেটার। অনেক কষ্ট করে বানিয়েছি। আচ্ছা রুবিয়াপা, ওয়াহিদ ভাই কবে আসবে? পরশু আসবে। কাজকর্মে খুব টায়ার্ড হয়ে গেছে, একটু ঢাকার বাইরে যাওয়া দরকার। ওয়াহিদও তাই বলছিল, আসলে একটা ব্রেক দরকার, চলেন প্ল্যান করে ফেলি। বুবু জানো কি, এত বোর্ড হয়ে গেছি, রিল্যাক্সের জন্য হলেও আমাদের বাইরে যাওয়া দরকার, তাই না রিতাসি? ঠিক আছে চল। ওয়াহিদ ভাই আসলে আমরা এই ঢাকার বাইরে যাওয়ার প্রোগ্রামটা ফিক্স করে ফেলবো, ঠিক আছে? খালা তোমার পিঠাটা এত জোস, ওয়ার্ল্ডস বেস্ট। তা তো হবেই। আমি কি বানিয়েছি জানিস, সাথে না তালের শ্বাস দিয়েছিলাম, ওটা কি বলে, রস বলে, তাই না? কিন্তু তেলটা একটু বেশি। এইটা তো তেলের পিঠা। এটা নামই হচ্ছে তেলের পিঠা, তাহলে ঠিক আছে। তেল বেশি থাকে। আপা আমি এটা নতুন বানিয়েছি, পয়লা বৈশাখে পড়বো বলে, পড়ে ফেললাম তো পিঠা উৎসবে। আচ্ছা খালামণি, সামিয়া কই? উপরে বোধ ওর রুমে, জানা কথা বলে। ঠিক আছে, দেখে আসি বিশিষ্ট চিন্তাবিদ কি করছে। চিন্তাবিদ। আসবো? এসো। বিশিষ্ট শিল্পপতি আমাদের বাসায় হঠাৎ কি মনে করে? কেন, এ বাসায় আসতে হলে তোর কাছ থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে নাকি? না, বিষয়টা ঠিক তা না, তুমি তো আবার খুব ব্যস্ত, এই জন্য বললাম। আচ্ছা, তোকে সবসময় এরকম নির্লিপ্ত লাগে কেন? কেমন যেন লাইফলেস মনে হয়। কই, আমি তো বেশ ফুর্তিতেই আছি, ঘুরি ফিরি। কি জানি, তোকে দেখলে মনে হয় লাইফটাকে এনজয় করছিস না। তা লাইফটাকে কিভাবে এনজয় করতে হয় তুমি আমাকে বলো। আমাকে দেখ, এনজয় করছি লাইফটা, কাজ করছি, টাকা আর্ন করছি, ইচ্ছা মতো খরচ করছি,
যেটা ইচ্ছা সেটাই করছি। আচ্ছা, আমার মনে হয় কি আমরা না আসলে মানে প্যারালাল ইউনিভার্সের মানুষ, সো একজন আরেকজনের এনজয়মেন্টটা দেখতে পাই না। আর তুই বাস করিস ভূতের ইউনিভার্সে। নতুন শুরু করলি নাকি পড়া? ও, আমি তো সবসময় সময় পেলে জীবনানন্দ দাশের কবিতা পড়ি। তোর না সামনে মাস্টার্স পরীক্ষা, এসব বাদ দিয়ে পরীক্ষার পড়া পড়। তোমাকে বলতে হবে না, আমি সেটাও পড়ি। আমার কি মনে হয় জানিস, কবিতা পড়ার চেয়ে ঢাকা শহরের জ্যামে বসে থাকা অনেক ইজি। কেমন সব ভাবের কথাবার্তা, ভাল লাগে না? বোরিং। যে কোনো কিছু বোঝার জন্য একটা মেন্টাল প্রিপারেশনের দরকার, না হলে সেটা অযৌক্তিক এবং কঠিন মনে হয়। প্রিপারেশন মানে? তুই কি বলতে চাচ্ছিস আমি বাংলা পড়তে পারি না? আমি বাংলার প্রিপারেশনের কথা বলিনি, আমি মেন্টাল প্রিপারেশনের কথা বলেছি। যে কোনো কিছু পড়া বা বোঝা এক জিনিস, আর উপলব্ধি করা আরেকটা জিনিস। যেটা উপলব্ধি করার প্রয়োজন নেই সেটা নিয়ে পড়ে থাকাটা এক ধরনের স্টুপিডিটি। দিস ইজ হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট। তোমার মনের প্রয়োজনীয়তা এবং আমার মনের প্রয়োজনীয়তা এক না। উই বিলং টু ডিফারেন্ট ওয়ার্ল্ডস। রেস্টুরেন্টে খাওয়ার পর বিলটা কিন্তু পকেটে টাকা দিয়ে দিতে হয়, কবিতার কাগজ দিয়ে না। আর বসন্তের ফুরফুরে বাতাসের স্নিগ্ধতা উপলব্ধি করার জন্য টাকা না, শুধুমাত্র মনের প্রয়োজন। আমার কি মনে হয় জানিস, ডিফারেন্ট হওয়ার চেষ্টা করাটা এক ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। আর আমার কি মনে হয় জানো, আমার মনে হয় যে নিজের ভিত্তিকে ঠিক না রেখে যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করাটাই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। ভাইয়া, আপু তোমাদেরকে খালামণি ডিনারের জন্য ডাকছে। আচ্ছা, তুমি যাও। হ্যালো, হ্যাঁ তাসিন ভাইয়া বলো। কোথায় তুই এখন? কেন বলো তো? না মানে ওই জানতে চাচ্ছিলাম যে তুই কোথায়, দরকার ছিল একটু। ইনফ্যাক্ট আমি এখন তোমার অফিসে খুবই কাছাকাছি। আচ্ছা, একসাথে লাঞ্চ করি আমরা। আচ্ছা, আমি না একটা কথা বলি, আজকে না লাঞ্চ না করি, কারণ আমার এমনিতেও খেতে ইচ্ছা করছে না, প্লাস কাজ শেষ করে আসতে আসতে লেট হয়ে যাবে। তুমি বরং একটা কাজ করো, তুমি অফিস শেষ করে ফেরার পথে আমাদের বাসায় আসো। প্লিজ, উই নিড টু টক। তুই একটা কাজ কর, তুই আমরা যে রেস্টুরেন্টে বসি সেখানে চলে আয়। তাসিন ভাইয়া প্লিজ। মানে হ্যাঁ বুঝতে পারছি তোর কাজ আছে, কিন্তু আমার তো দরকার, কথা বলবো। ওকে 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 ফাইন, ঠিক আছে, আসছি। Is everything okay, Tasin bhai? I can't assure you that everything is okay. ফুল কোথায় পেলে? তোর জন্য আনলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, এবার বলো তো যে ঘটনাটা কি? মানে আমি তোমাকে না জিজ্ঞেস করে অর্ডার দিই। নো প্রবলেম, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, এবার বলো। মানে আমাদের দুইজনের ফ্যামিলির মধ্যে তো খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, তো বলো। থ্যাঙ্কস। আচ্ছা খাও আর কিছু কিছু বলো। হ্যাঁ মানে
দুজনের বাসা খুব কাছাকাছি বলে খুব আসা যাওয়া হয়। তারপর এই জন্য আমাদের মানে দুজনের মধ্যে খুব ভালো বোঝাপড়া, তাই না? মানে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে মানে কিউরিয়াস, তুমি কি বাই এনি চান্স আজকে এখানে এসেছো আমাদের দুই ফ্যামিলির যে খুব ভালো একটা বন্ডিং এটা নিয়ে রচনা বলার জন্য? তুই আসলে একটা স্টুপিড, কথাবার্তা খুবই খারাপ। মানে তোর কথাবার্তা এত খারাপ কেন? আচ্ছা আমি এখানে খারাপ কথাটা কি বললাম সেটা তো বুঝলাম না। আচ্ছা যাই হোক, বাদ দে। যেটা বলছিলাম যে মানে আমাদের মেন্টালিটিতে অনেক ডিফারেন্স আছে, বাট অ্যাকচুয়ালি উই ফিল ইচ আদার, তাই না? না মানে ফিলিং ডিফারেন্টলি, বাট সামটাইমস মোর দ্যান কাজিনস। মানে এবার আমার সত্যি মাথা ঘোরাচ্ছে, মানে তুমি যে কি বলতে চাইছো আমার মাথার অ্যান্টেনা উপরে যাচ্ছে। মানে তুই কি সত্যি বুঝতে পারছিস না আমি কি বলছি, নাকি বুঝেও না বোঝার? না না, আমি সত্যি বুঝতে পারছি না, আর প্রবাবলি এই বিষয়টা বোঝার এবং বোঝানোর জন্য আমরা দুজনের কেউই প্রিপেয়ার না। কিন্তু আমি কি চাইছি সেটা আমি ক্লিয়ারলি জানি। এমনও তো হতে পারে যে তুমি বিষয়টাকে হলোগ্রাফিক ওয়েতে দেখছো, মানে তুমি যেটাকে সত্যি ভাবছো সেটা আসলে অদ্ভুত একটা মিথ্যা। দেখ, আজকে আমি তোর কাছ থেকে কোনো জ্ঞান নিতে আসিনি, বরং ডিসিশন নিতে আসছি। আচ্ছা তাসিন ভাইয়া, অনেস্টলি ইউ আর আ ওয়ান্ডারফুল পারসন। আর হ্যাঁ, মেবি উই আর মোর দ্যান কাজিনস, বাট উই আর মোর লাইক ফ্রেন্ডস। তুই কি ব্যাপারটাকে খুব স্মার্টলি অ্যাভয়েড করে গেলি? একদমই না, একদমই না, কারণ আমার মনে হয় আমরা দুইজনই ইনাফ ম্যাচিওরড এই বিষয়টা বোঝার এবং বোঝানোর জন্য। আমরা সত্যি দুইজন প্যারালাল ইউনিভার্সে বাস করি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ইনটেনজিবল। সত্যি বলতে কি, কিছু কিছু ডিসিশন অনেক বেশি বুঝে শুনে নিতে হয়, মানে শুধু ইমোশনের জায়গা থেকে আসলে হয় না। আর আমাদের কনসেপচুয়াল ডিফারেন্সেস আর টু হেভি। আমরা তো চেষ্টা করে দেখতে পারি, তাই না? আমরা তো বাধা দিতে পারি, তাই না? আমার মনে হচ্ছে তুই ব্যাপারটাকে খুব হালকাভাবে নিবি। আর আমার কি মনে হয় জানো, আমার মনে হয় যে তুমি জানোই না যে তুমি কত গভীর একটা বিষয় নিয়ে এগোতে চাচ্ছ। হ্যালো হুমা। হ্যালো আপা, কি খবর তোদের? এই তো ভালো। আজকে আমি নিউ মার্কেটে যাচ্ছি, তুই কি যাবি আমার সাথে? না রে আপা, আজ যাওয়া হবে না। একটু আগে হাফিজ ফোন করে বললো আজ আর্লি ব্যাক করবে, সো আজকে আর মার্কেটে যাওয়া হবে না। ঠিক আছে। আচ্ছা আব্বা কি তোকে ফোন করেছিল? আব্বা এবার ফোন করে বললো যে এবার পয়লা বৈশাখ যেন বাড়িতে করি সবাই একসাথে। এর আগে তো আব্বা কখনো এত করে পয়লা বৈশাখে গ্রামে যেতে বলেননি, কিন্তু বাচ্চারা গ্রামে গিয়ে পয়লা বৈশাখ করতে রাজি হবে কিনা সেটাই ভাবছি। সেটা ঠিক, কিন্তু আব্বা এত করে যখন বলছেন আমাদের সবারই যাওয়া উচিত। হ্যালো নানা, কেমন আছেন? এই বুড়ো বয়সে কি আর বেশি ভালো থাকা যায় রে? তবে আছি মোটামুটি। আপনি বুড়ো হলে এই ওয়ার্ল্ডে সব মানুষই বুড়ো। ইউ আর এভারগ্রিন অ্যান্ড রিমার্কেবলি হ্যান্ডসাম। হ্যাঁ রে, তোর ঘরে কি ডাকাত পড়েছে নাকি কারো পা ভেঙেছে? কেন নানা? এই যে চিৎকার চেঁচামেচি শুনছি। গান শুনছিলাম, মনটা একটু খারাপ তো। মন ভালো করতে হলে নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, তারপরে ক্লাসিক্যাল মিউজিক এসব শুনতে হয়। এই চিৎকার চেঁচামেচির গান শুনলে হার্টের ওপর আরও বেশি প্রেশার পড়ে। আর এইসব গান আপনি বুঝবেন না। আমি বুঝতেও চাই না। হ্যাঁ রে, তোর মা বলছিল তুই নাকি গ্রামে আসতে চাইছিস না? না না, আমার একটু প্রবলেম আছে, এবার না আসি, পরে আসবো, প্রমিস। পরে আসলে কি আর সবাইকে দেখতে পাবি রে? এই যে ইয়াং ম্যান ইজ গেটিং ইমোশনাল। বয়স হলে আবেগ কমে যায়,
বাস্তবতাকে মেনে নেওয়ার শক্তিটা বাড়ে। এসব কথা বাদ দেন তো, আগে বলেন বিদেশ থেকে আপনার জন্য কি নিয়ে আসবো। এনিথিং ইউ ওয়ান্ট। আই ওয়ান্ট ইউ টু কাম। না না, বাকি সবাই তো যাচ্ছে। আমি তোদের সবাইকে একসঙ্গে দেখতে চাই, আর তুই না এলে মনটা কি ভরে রে? দেখ, খুব বেশি কিছু তো আর তোদের কাছে আমি চাই না, আর সেই চাইবার সময়ও আর নেই। এসব ফালতু কথা বলবেন না একদম, আরও অনেক সময় আপনার পড়ে আছে। আমার ছেলের বিয়ে খেতে হবে না আপনাকে? আগে তোর বিয়েটা তো খাই। ঠিক আছে ঠিক আছে, আপনার সাথে পারা সম্ভব না, কিন্তু শুধু আপনাকে দেখতে আসবো। আর 13 তারিখে আমাকে চলে আসতে হবে, 14 তারিখে ফ্লাইট। আগে আয় তো। দেখলেন না না, ঠিকই আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারলেন। বুড়োদের তো আর গায়ে জোর থাকে না, তাই আপনজনকে ইমোশনালি কাছে টানতে হয়। আরে এসে গেছে এসে গেছে। এই দাদা যান এসে গেছে। ওই লাগেজগুলো ওই ঘরে রাখ। সব এসে গেছে। আরে সালাম করতে আয়, সালাম কর। আচ্ছা থাক। বাবা কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো আছি। বাবা কেমন আছো? কেমন আছো তোমরা? ভালো? অনেকদিন আমি ইয়াং হয়ে গেছি, আর তুমি এত বড় হয়ে গেছিস। হ্যাঁ, একেবারে তো হিরোইন হয়ে গেছিস। কিরে কেমন আছেন দেখি? আরে দাড়ি রেখে ফেলেছো। চল। তুমি এখানে কি করছো? আমি অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছিলাম। কেমন যেন সব কিছু বোরিং লাগছে, মনে হচ্ছে সবার সাথে প্রকৃতিও আমাকে রিফিউজ করেছে। আমি আসলে খুব টেনশনে ছিলাম। কেন? তুমি যদি না আসতে, আমি অনেক গিল্টি ফিল করছিলাম। আসলে কি, আমাদের দুই পরিবারের মধ্যে বন্ডিংটা এত দারুণ যে আমাদেরও কিছুটা রেসপন্সিবিলিটি আছে, তাই না? এসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি জাস্ট এসেছি নানার সাথে দেখা করতে। 14 তারিখে আমার ফ্লাইট, তার আগে ঢাকা ব্যাক করতে হবে। আমি আসলে তোমার অবস্থানটা বুঝতে পারছি। আমরা সবাই না পরিস্থিতির কাছে অসহায়। ক্যান ইউ ড্রপ দিস ইস্যু? আমি তো বললাম ওসব আমি মাথায় রাখিনি, বাদ দে না। আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, এই গ্রাম কি তোদের সত্যি ভালো লাগে? আমার কাছে তো কোনো কিছুই মনে হচ্ছে না। আমার কাছে দিনকার সব কিছু ভালো লাগে। আমার কাছে ডাল লাগে, মানে সব কিছুই কেমন যেন মরা মরা, কোনো স্বতঃস্ফূর্ততা নেই। তুমি মনে হয় স্বতঃস্ফূর্ততা আর কোলাহলকে এক করে ফেলছো। শহরে কোলাহল আছে, কিন্তু এরকম স্বতঃস্ফূর্ততা নেই। এই নির্জন জায়গায় তুই স্বতঃস্ফূর্ততা কোথায় পেলি? এখানকার পাখির ডাক, পানি, আকাশ, সব কিছুর মধ্যে একটা নীরব স্বতঃস্ফূর্ততা আছে, যেটা সবাই হয়তো বুঝতে পারে না। এসব বইয়ের ভাষা, বাস্তবতা নেই। বাস্তবতাকে যে যেভাবে দেখে। যাই হোক, চারটা কত সুন্দর দেখো। তুমি যদি চাও তাহলে আমরা ওই মাঠে যে চারটা দেখতে পারি। যাবে? না, এসব চাঁদটা তো আমার ভালো লাগে না। আমিও যাব না।
আচ্ছা, তোরা এগুলোর মধ্যে কি পাস বলতো? অনেক কিছু পাই। এই যে এখন আমি কতজনের সাথে কানেক্টেড আপনি জানেন? তুমি কতজনের সাথে কানেক্টেড আমি জানি না, কিন্তু তুমি যে আপনজন থেকে ডিসকানেক্টেড সেটা আমি খুব ভালো করে জানি। ঠিক আছে, এই যে কানেক্টেড হলাম। তবে না, আপন মানুষই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দেয়। আনন্দ সবাই দিতে পারে, কিন্তু কষ্ট দেওয়ার অধিকার থাকে শুধু আপনজনদের, তাই সেটা মেনে নিতে হয়। আচ্ছা এসব বাদ দেন, এবার পয়লা বৈশাখ নিয়ে এত বেশি তোড়জোড় কেন শুরু করলেন না? এই পয়লা বৈশাখ আমার চিরকালই অন্তরের মধ্যে আছে, কিন্তু সেটাকে আজকে বাইরে নিয়ে এলাম আমার একটা অনুভূতি তোদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনিও না অদ্ভুত এক আবেগে পড়লেন। সারা বছর ইংলিশ ক্যালেন্ডার দেখে চলেন, আর একদিন বাংলা নববর্ষ। আমার কাছে হিপোক্রেসি মনে হয়। এটাই পরাধীন মেন্টালিটি। বাঙালি তো চিরকাল পরাধীন ছিল, এই ক বছর হলো স্বাধীন হয়েছে। আমাদের সেই বাঙালি সত্তাকে আবার ফিরিয়ে আনতে হবে। দেখ, ইংরেজি ক্যালেন্ডার আমাদের আন্তর্জাতিক যোগাযোগের জন্য দরকার ঠিকই, কিন্তু আমাদের বাঙালির যে পঞ্জিকা, এটা তো আমাদের প্রকৃতি, আমাদের মানসিকতা, আমাদের সত্তার সঙ্গে জড়িয়ে আছে। এই আবেগ আর সত্তার মানেই বুঝলাম না। প্রত্যেক জাতির একটা নিজস্ব সত্তা থাকে, এই সত্তাই এক জাতিকে আরেক জাতির থেকে স্বাতন্ত্র্য এনে দেয়। এই যে আমাদের এই বসন্তকে ইংরেজিতে যদি স্প্রিং বলি, সেই আবেগ কি আমাদের মধ্যে আসবে? এই দেখ, বসন্তের এই মাতাল সমীরণে, আহা কি একটা আবেগ আনে মনে। কিন্তু এটাকে যদি ইংরেজিতে তর্জমা করা হয় তাহলে কি সেটা হবে? সেরকম আবেগ আনবে না। এই যে বসন্তেরই মাতাল সমীরণে বললেই বাঙালি শুধু উপলব্ধি করতে পারবে, অন্য কোনো জাতির লোক এটা উপলব্ধি করবে না। না ভাই, আপনি কি আমাদের ছাদে হাওয়া খেতে নিয়ে এসেছেন? আরে না, তোরা তো শহরে থাকিস, শেকড়ের সঙ্গে তোর যোগসূত্র নষ্ট হয়ে গেছে, সেইটাই আবার একটু পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তোদের এখানে নিয়ে এলাম। এই যে খোলা হাওয়া, ছাদ, এই মুড়ি চা, এই শেকড়ের কাছে নিয়ে আসা আর কি। আর তার সঙ্গে সঙ্গে আমার পুরনো দিনের একটা গভীর অনুভূতি তোদের সঙ্গে শেয়ার করতে চাই, সেই জন্যও নিয়ে এসেছি। ও গ্রেট নানা ভাই, বলেন। তোর অনেক দিন আগের কথা, প্রায় কত 50-52 বছর আগের কথা। তখন আমার বয়স 18। শীতকাল, তখন খুব শীত পড়তো। এই শীতকালটা চলে গেছে, বসন্ত এসেছে এই সময়টা আর কি। আমার খালার বাড়ি এই আমাদের গ্রাম, পাশের গ্রামটাই, এই 1.5 কিলোমিটার। তা মা আমাকে কি একটা কাজের জন্য জানি খালার বাড়িতে পাঠালেন। তা আমি খালার বাড়ি গেছি, বসে আছি, হঠাৎ উঠোনের মাঝে নুপুরের একটা ঝুন ঝুন শব্দ। আমি তাকিয়ে দেখি একটি মেয়ে হাঁটছে, আমার সঙ্গে চোখাচোখি হতেই সে পালিয়ে গেল। For God's sake, don't tell me that she wasn't my nanny. Whoever, I don't care. না আপনি বলেন তো। তারপর যা হয় তাই হলো, সেই বয়সে যা হয়। আমি আর তার কথা ভুলতে পারি না, ঘুরে ঘুরে খালি তার কথা মনে আসে, আর খালার বাড়ি ছুটে যেতে ইচ্ছে করে। মাঝে মাঝে যাই, তার সঙ্গে দেখা হয়, কিন্তু বলি করেও আমি কিছু তাকে বলে উঠতে পারি না। কিন্তু না আপনার বলা উচিত ছিল। না বলে খুব ভালো করেছে। বললে সেটা আপনার দুর্বলতা মনে করতে, কষ্ট পেতে হতো। সে সময় পয়লা বৈশাখে আমাদের গ্রামে খুব বড় মেলা হতো।
আশেপাশের গ্রামের সব মানুষ আসতো। আমি তো আশা করে বসে আছি সে আসবে। সকাল গেল আসে না, দুপুর গেল আসে না, বিকেলবেলায় দেখি সে এসেছে 2 বন্ধুর সাথে। আমাদের গ্রামে তাকে পেয়ে আমার সাহস বেড়ে গেল। আমি তার কাছে যেয়ে বললাম, শোনো, তোমার সাথে আমার কথা আছে। আর তোদের নানু লাজুক লাজুক চোখে আমার কাছে এসে বললে, বলুন। I love you, Nana. এই যে দেখ, বেরোছি। ঘুমিয়ে পড়েছো না? না রে, আয়। বস। আমি তো ভেবেছিলাম যে ঘুমিয়ে পড়েছো। না, এই বাড়িতে আপনার একা থাকতে অনেক কষ্ট হয়, তাই না নানা? তোর নানু 20 বছর আমাকে ছেড়ে চলে গেছে। সেই থেকে প্রতিনিয়তই তো আমি একা। 20 বছর পার করে দিলেন। একা থাকতে আর ভালো লাগে না রে। আমি প্রতীক্ষায় আছি কবে ওর কাছে চলে যাব। আপনি নানুকে অনেক বেশি ভালোবাসেন, তাই না? তবু তোকে ধরে রাখতে পারলাম না। আচ্ছা নানা, আমরা কেন ভালোবাসি যদি সে ভালোবাসা মানুষকে ধরে না রাখতে পারি? আমার কি মনে হয় জানিস, আমরা ভালোবাসি ধরে রাখার জন্য নয়, ধরা দেবার জন্য। অনেকদিন তোর কবিতা শুনি না, একটা কবিতা পড় না, বল। আপনার তো 20 বছরের শূন্যতা, তাই না? তাহলে জীবনানন্দ দাশের এই কবিতাটা আমি আপনাকে ডেডিকেট করছি। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে, অসথের জানালার ফাঁকে কোথায় লুকাই আপনাকে। চোখের পাতার মতো নেমে সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে। 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। মিষ্টি মেটা হাসে না তো খিলখিলিয়ে, আমার মনের কোণে রোদ ওঠে না ঝিলমিলিয়ে। মিষ্টি মেটা হাসে না তো খিলখিলিয়ে, আমার মনের কোণে রোদ ওঠে না ঝিলমিলিয়ে। দুঃখ 12 মাসে তার জানলা খুলে হাসে, আর শীতল বাতাস যায় দিয়া রে। শালতমালের পাশে তার গন্ধ ভেসে আসে, তাই আকুল হয়ে যায় হিয়া রে। পিয়া রে, পিয়া রে, পিয়া রে, পিয়া রে। মিষ্টি মেটা হাসে না তো খিলখিলিয়ে, আমার মনের কোণে রোদ ওঠে না ঝিলমিলিয়ে। মিষ্টি মেটা হাসে না তো খিলখিলিয়ে। খালা, হ্যাঁ ওখানে একটা পুরানো বাড়ি আছে, আমরা দেখতে যাই। আই হাসি, তোমার সাথে
না না তুই যা বিজি। ঠিক আছে, সাবধানে যাস। সবাইকে একটু লাগিয়ে দে না। সব ভালো তো? তোকে কেমন লাগছে? এই তো গালা। তোকে না ধরে ধরে খুব ডিস্টার্ব লাগছে, কি হয়েছে বল? বিজনেস নিয়ে একটু ঝামেলা আছে তো, এই জন্য তোমার কাছে এরকম মনে হচ্ছে। আরে সবাই মিলে গ্রামে এসছি, এনজয় করবি, বিজনেসটা মাথা থেকে ঝেড়ে ফেলে দে না। চাইলে কি সব কিছু ঝেড়ে ফেলা যায়? এক্সপেকটেশন আর অ্যাম্বিশন যদি ঝেড়ে ফেলা যায় তাহলে কিন্তু সব হয়ে যায়। এক্সপেকটেশন না থাকলে তো জীবনটাই থেমে যাবে। যেটা ছাড়া জীবন থেমে যায় সেটাকে আদায় করে নিতে হয়। খালা, চাইলে কি সব কিছু আদায় করা যায়? যায় যায়, শক্তি দিয়ে যেটা আদায় করা যায় না সেটাকে মেধা দিয়ে আদায় করতে হয়, আর যেটা মেধা দিয়ে আদায় করা যায় না সেটাকে আদায় করতে হয় ইমোশন দিয়ে। দ্যাটস দ্য পয়েন্ট। ব্যাপারটা নিয়ে একটা ডিপ থট দিতে হবে। শোন, গ্রামে যখন এসছিস তখন ঘুরে ঘুরে দেখ, প্রকৃতি হচ্ছে মানুষের শ্রেষ্ঠ বন্ধু, শিক্ষকও। ঠিক আছে। সালাম চাচা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আছি চাচা, ভালো আছি। চাচা আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? কাউরে পাড়ায় দিলে তো পারতেন, আর না হয় কি লাগে আমি নিজে গিয়ে দিয়ে আসতাম। আরে না না, এই নাতি নাতনিদের নিয়ে গ্রাম দেখাতে বেরিয়েছি আর কি। তা কাজটাও সেরে যাই সেই ভাবলাম। এই যে এই ফর্দটা মিলিয়ে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবে, কেমন? আমি বাসাতে কাউকে পাঠিয়ে দেবো, এই জিনিসগুলো নিয়ে যাবে। আর বাকির খাতায় লিখে রাখবে, হ্যাঁ, হালখাতার দিন আমরা নাতি নাতনি নিয়ে একেবারে মিষ্টি খেয়ে যাও। তোমার কাছে কি টাকা নেই? মানুষ তো আমাদের গরিব বলবে না ভাই। আরে আর্থিক দিক থেকে অসচ্ছল হলে কেউ গরিব হয় না, মানসিক দিক থেকে অসচ্ছল হলেই গরিব হয়। আর বাকিটা রাখলাম আমি ইচ্ছে করে, হালখাতার দিন মিষ্টি খেতে আসবো সবাই মিলে। হালখাতা কি আর 16 আনা দাওয়াতি বাকি? হালখাতা হলো এই যে ইংরেজিতে যেরকম 30শে জুন হিসাব শেষ হয়ে 1 জুলাই থেকে নতুন হিসাব হয়, আমাদের বাংলা হিসাবে সেরকম 1 বৈশাখ থেকে নতুন খাতা মানে হাল খাতা হয়, সেইখানে নতুন করে হিসাব হয়। পুরনো বছরের সব ধার দেনা আমরা শোধ করে দিয়ে হাল খাতার উৎসবে মিষ্টি খেতে আসি দোকানে, ওরা আমাদের মিষ্টি খাওয়ায়। 16 আনা হলো সপরিবার, মানে সবাই মিলে আসি। এই বয়স আমি তো ছোটবেলা থেকে দেখে আসছি, তা 100 বছরের উপর তো হবেই, আমার তো মনে হয় 150 বছরও হতে পারে। আমরা যাইনি মোরে আজও তবু, কেবলই দৃশ্যের জন্ম হয়। মইনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জোছনার প্রান্তরে। প্রস্তর যুগের সব ঘোড়া যেন। কার বাড়িতে আইছেন? সিদ্দিকুর রহমান, আমার নানা। ও ও, এই যে জমি আপনার নানার, আমি বর্গা চাষ করি। ও, বর্গা চাষ করেন? মানে বর্গা কি? মানে নিজের খরচে চাষাবাদ করি তো, ফসল কাটতে অর্ধেক আপনার নানারে। ও,
পরের জমি চাষ করে লাভ কি? নিজের জমি চাষ করলেই তো পারেন। নিজের জমি পাবো কই? বাপে 12% জায়গা রেখে গেছে, একটা ছোট ঘর বানাইছি আর একটু জায়গা এই শাক পাতা চাষ করি। ও, যা আয় হয় তা দিয়ে সংসার চলে? চলে না তে পাইছি আছি কেমনে, আল্লাহ ভালোই চালায়। ফসল কাটবেন কবে? এই তো আষাঢ়ের শেষ সপ্তাহে কাটাবো। ফসল কেমন হলো এবার? এই তো এই চৈতে 2 দিন বৃষ্টি ছিল, খুব কাজে দিছে, মনে হয় আল্লাহ ফসল ভালোই দিব। বাহ, যখন ফসল কাটবেন তখন আমাকে দাওয়াত দিবেন, আসবো আমি। অবশ্যই, আপনি আমার বাড়িতে একদিন খাইবেন। আপনার চাচি আলু দিয়া আর বেগুন দিয়া খুব ভালো তেলাপিয়া মাছ রান্না করে। আচ্ছা ঠিক আছে, আসবো। চাচা, আপনাকে একটা প্রশ্ন করি, মানে সত্যি করে বলবেন। এই যে গ্রামে থাকেন, চাষবাস করেন, সব কিছু মিলিয়ে মানে আপনি সুখী তো? এইটা তো বুঝি না, কাজের শেষে তাড়াতাড়ি বাড়ি যাইতে মন চায়, আপনার চাচি অপেক্ষা করে থাকে। বাহ, ইন্টারেস্টিং তো। তারপর? আর এই রোদের মধ্যে গরম শেষে গামে শরীর নিয়ে এই গাছটার নিচে এসে বসি, সু সু বাতাসে ফোরানটা জুড়ে যায়। আমি এবার যাই। জি বাজান, আমার কাজ আছে। আরে এই যে তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজছি। তুমি আমাকে খুঁজছো আর হ্যাঁ। আমি খুঁজছি অন্য জিনিস। কি সেটা? আছে, বলো, ভিতরে আসো, তারপর বলছি। আমার কি মনে হচ্ছে এই যে এটাই তো। কি? এই যে এই ক্লাসটা, এটাতে না আমি ছোট্ট যখন ছিলাম তখন দুধ খেতাম। কি বলো? এই যে দাগগুলো দেখো, এই যে এখানে আমার নাম লেখা আছে। হাতটা তোমার পিছনে কেন? পুলিশ ধরেছিল না? আরে পুলিশ ধরবে কেন? কি বলো না, আমি একটু গ্রামে হাঁটতে গিয়েছিলাম। না, এটা গ্রামে আবার কি পাবে? কি কিনেছো? পয়সা নষ্ট? আরে এখানকার দোকানে পেলাম, কি দেখ পয়লা বৈশাখ তো, ওদের হয়তো বৈশাখী কালেকশন। করো তো। ও মা, এত সুন্দর একটা শাড়ি, কম্বিনেশন দেখেছো? হ্যাঁ, এটা মনে হয় পয়লা বৈশাখের জন্য, সামনে পয়লা বৈশাখ ছিল। কি সুন্দর, কি কম্বিনেশন এখানে পাওয়া গেল। হ্যাঁ, পাওয়া গেল। বলবো কি, জানো, আমি ভেবেছিলাম তোমার মধ্যে রোমান্টিকতা একদম চলে গেছে, এখন তো দেখছি একটু একটু এখনো আছে। না, রোমান্টিকতা সব সময় আছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রকাশটা একটু কমেছে। ও, আমার তো মনে হচ্ছে এখানে এসে তোমার বয়সটা একটু কমেই গেছে। অনেক দিন পর গ্রামে এসে এত ভালো লাগছে। আমি ঠিক করেছি কি, এখানে এসে বেশি দিন না, 2-4টা দিন একটু থাকবো, প্রকৃতির সাথে মিশে যাব, তারপর আবার ফিরে যাব। এই দেখো দেখো, ওই যে কৃষ্ণচূড়া গাছটা, এমন ফুল ফুটতো না, একেবারে ভরে যেত। আর ওই যে পিছনে যে গাছটা না, ওখানে পাখির বাসা ছিল, আমি এত বাজে ছিলাম, পাখির ডিম নিয়ে আসতো। কি ব্যাপার? হ্যাঁ নাও, এগুলো কালকে পড়বে কিন্তু এটা। আর এ হলো গিয়ে রেশমি চুড়ি। ওরে বাবা, সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? ভেবেছিলাম ব্যবসা বিদেশ করতে করতে তোমার মনের ওই ছোট ছোট সূক্ষ্ম অনুভূতিগুলো সব তুমি পানিতেই ফেলে দিয়েছো। ব্যস্ত থাকি বলে কি সব কিছু ভুলে গেছি?
এই আলতা তুমি কোথায় পেলে? আরে বাজারে গিয়েছিলাম, তো দেখি হাফিজ একটা দোকানে ঢুকে লুকিয়ে লুকিয়ে আলতা টিপ ওগুলো কিনছে। তো ও চলে যাওয়ার পর আমিও চুপি সারে কিনে আসলাম। হাফিজের দেখা দেখি তুমি এই আলতাটা কিনেছো, না হলে তুমি কখনোই আমার জন্য এটা কিনতে না। মোটেও তা না, হাফিজ না কিনলে আমি নিজেই কিনতাম আজকে। সে যাই হোক, আলতাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, কাল লাগাবো। আমার মা আলতা লাগাতেন, কি যে মানাতো তাকে আলতা পায়ে। আমার বিশ্বাস তোমার পায়ে যে ভালো কাউকে মানাবে না। ইস, ঢং করো না তো আর। ছোট ছোট অনেক কিছুতেই অনেক আনন্দ পাওয়া যায়, বড় অনেক কিছুতেই হয়তো পাওয়া যায় না। এটা আমরা ভুলে যাই বলেই সব বড় বড় জিনিসের দিকে ছুটতে থাকি। তুমি তোমার কাজে যাও, আমি কাজ আমি একটু ঘুরে আসি, বাইরে একটু চা খেয়ে আসি। হ্যাঁ যাও। শোনো, খুব খুশি হয়েছি অনেক। খুব ভালো লাগছে জানিস, এখানে এসে ওয়েদারটা এত সুন্দর। তুমি কি বলো দিদি, মানে আমার তো নস্টালজিয়া হয়ে যায়। আমাদের বাড়ির ঐতিহ্য দেখো, পুরো প্রকৃতি দেখো কত সুন্দর। এই শোনো 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 সবাই শোনো। কি হয়েছে বাবা? একটা বড় কাতলা মাছ ধরা হয়েছে, আর মাথাটা দিয়ে একটা মুড়িঘণ্ট রান্না হবে, আর অনেক কিছু রান্না হবে। তোমরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে তৈরি হয়ে নেবে। আমরা একটা সেলফি তুলে বলাও যায় না, দেখা যাচ্ছে না। এই তো এই তো, আহা দেখো ওই তো। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, নাও নাও নাও, শোনো। না না, হ্যাঁ তাসিন ভাই কি চলে গেছে? তাসিন? আজকে তো ওনার ফ্লাইট ছিল। হ্যাঁ হ্যাঁ, দেখছি না তো, বোধহয় চলেই গেছে। আমি তো ভেবেছিলাম যে তুমি চলে গেছো। চলে গেলে খুব খুশি হতিস, তাই না? জানি না, তুমি লুঙ্গি পেলে কোথায়? নানার কাছ থেকে ধার নিয়েছি। তোর হাসি, আবেগ, কোনো কিছু শুধু আমার জন্য না, তাই না? আমি প্রচণ্ড মানসিক কষ্টে আছি। আমি তোমাকে কিভাবে বোঝাবো আমি জানি না। মানসিক কষ্টটা কি করোনা থেকে? তোমাকে করুণা করার ক্ষমতা বা সাহস কোনোটাই আমার নেই। বনহংসী হবি? টলটলে পানি, শ্যাওলার ঝোপ, জঞ্জাল শহর ফেলে অনেক দূরে জলাশয়ে বসে একসঙ্গে চাঁদ দেখব। আমি এখন জানি আমি কি চাইছি। আমি জানি আমার চাওয়ার গভীরতা।
আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশিরি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে, ছিপছিপে সবের ভেতর এক নিরালা নিজে। আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্ন জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভেতর গা ভাসিয়ে দিই। তোমার পাখনায় আমার পলক, আমার পাখনায় তোমার রক্ত স্পন্দন। আমি কিনবো পাতার বাঁশি,